গন্তব্যে পৌঁছে মেহের অনেক খুশি হয়ে যায়। ঘুম থেকে উঠে তার কাছে নেক পিলো দেখে অবাক হয়েছিল। তবে এটা সাজিদের বুঝে টুপ করে হাতে নিয়ে পেছনের দিকে মিলে দিয়ে ধরেছিল। সারা রাত এটা নিয়ে আরাম করে উঠে সাজিদকে একটা ধন্যবাদও দেয় না। রুদ্র সজাগ হতে আগে ইমাকে ডেকে তুলেছিল। নিজেকে রুদ্রর এতটা কাছে দেখে অনেক অবাক হয়েছিল, পাশাপাশি খুশিও হয়েছিল। তাই তো জেগে থেকেও কিছুক্ষণ ঘাপটি মেরে বুকে শুয়েছিল। তবে বাকিদের কথা মাথায় আসতেই তাড়াতাড়ি করে সরে গিয়ে নিজের সিটে বসে। অপরদিকে লিলি অস্বাভাবিক রকমের চুপচাপ হয়ে যায়। ভোরে উঠে ভালোবাসার মানুষের এমন দৃশ্য দেখে তার মনের সকল খুশি কেড়ে নিয়েছিল। শীতের সকালের এমন সৌন্দর্য তার কাছে ফিকে লাগছিল। সিয়া হয়তো কিছুটা আন্দাজ করতে পারে, কারণ বাকিদের থেকে লিলির সাথেই সে একটু বেশি ক্লোজ। তাই তো সবটুকু সময় সে লিলির সাথেই ছিল। তাদের জন্য লিলির বাবা এখানে একটা গেস্ট হাউসের ব্যবস্থা করে রেখেছিল, যাতে তারা নিজেরা বেশ আনন্দ করতে পারে। রুদ্ররা এখানে এসে স্বপ্নকে দেখে একটু অবাক হয়। তার মানে সেদিন স্বপ্ন এটার কথাই বলেছিল। স্বপ্ন জানায় সে একটু অবসর সময় কাটাতে এসেছে। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও একা এসেছে শুনে রুদ্র সন্দেহ হয়, কারণ স্বপ্নের মতো ছেলের এভাবে একা ঘুরতে আসা, তাও আবার তাদের গেস্ট হাউসে ওঠা, একটু সন্দেহেরই। তাই রুদ্র যথাসম্ভব মেহের আর ইমাকে নিজের সামনাসামনি রাখে। যেহেতু তাদের বিয়ের ব্যাপারটা কেউ জানে না, তাই মেয়েদের আলাদা আর ছেলেদের আলাদা থাকতে হয়। ইমার সাথে মেহের থাকায় তেমন সমস্যা হয় না। রাতে গাড়িতে সবাই ঘুমানোর জন্য এখন কারো চোখে ঘুম নেই, তাই তারা ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করে। কারো চোখে ঘুম না থাকলেও সবাই ক্লান্ত, কারণ সারা রাত গাড়িতে বসে থাকা অনেক কষ্টের। বিশেষ করে সাজিদের অবস্থা খারাপ, বেচারা ব্যথায় ঘাড় নাড়াতে পারছে না। সাজিদ রুদ্রকে দিয়ে কিছুক্ষণ তার ঘাড়ে ম্যাসাজ করে নিয়েছে, কারণ তার বোনের জন্যই তার ঘাড়ের এমন অবস্থা হয়েছে। হিমেল এই নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করে। রুদ্র বলে, যা আমার বোনের হেল্প করেছিস বলে একটু সাহায্য করে দিচ্ছি। বাহ বাহ, তাহলে তোর বউয়ের একটু হেল্প করলে বোধহয় মাথায় তুলে নাচতি। সেই সুযোগটাই তো পেতি না। বউয়ের জন্য আমি নিজে আসছি। তার এই কথা নিয়ে হিমেল অনেক মজা করে। সাজিদও কম দুষ্টুমি করে না। বেশ কিছুক্ষণ রেস্ট করে তারা সবাই মিলে নাস্তা করতে যায়। তারপর বের হবে আশেপাশে ঘোরাঘুরি করতে। ইমা থ্রি পিস হিজাব পরে ওপরে একটা লং কোট পরেছে। এটা রুদ্র নিজে পছন্দ করে কিনে দিয়েছে। বেশ দিচ্ছে, মোটেও ঠান্ডা লাগছে না এখন। নাস্তার সময় রুদ্র নিজে থেকেই মেহের ইমাকে সব গুছিয়ে দিচ্ছে। ইমার প্রতি তার অন্যরকম টানটা সবার চোখেই পড়েছে। যারা তাদের বিয়ের কথা জানে না, তারা ভাবছে কাজিন বোন হিসেবে এসব করছে। অপরদিকে লিলি ভাবছে রুদ্র ইমাকে ভালোবেসে বলে এতটা কেয়ার করছে। সে প্রথমে মনমরা হয়ে থাকলেও পরে ভাবে, শুধু তো ভালোবাসে, এখনও তো তার চান্স আছে, তাই না? তে যতটুকু সময় আছে অনেক চেষ্টা করবে রুদ্রকে অ্যাপ্রোচ করার জন্য। সেসব ভেবে তার মনটা হালকা হয়ে আছে। নাস্তা করে সবাই আশেপাশের এলাকা ঘুরতে বের হয়। তাদের মতো আরও অনেকে এখানে সময় কাটাতে এসেছে। কেউ পরিবার নিয়ে, আবার কেউ তাদের মতো ফ্রেন্ড সার্কেল নিয়ে। সব কিছুর মাঝে ইমার নজর পড়ে কাপলদের ওপর। কি সুন্দর দুজন একসাথে বসে আছে, কেউ গল্প করছে, কেউ বা ছবি তুলে দিচ্ছে একে অপরের। আসলে যার যেটার অভাব তার সেটার দিকে নজর থাকে। যেমন ইমার নজর কাপলদের দিকে, আর লিলির নজর রুদ্রর দিকে, যে কিনা এখন ইমার দিকে তাকিয়েছিল। বাকির ইতিমধ্যে যার যার মতো ছবি তোলায় ব্যস্ত। একে অপরকে ছবি তুলে দিচ্ছে। শুধু ইমা নিজে আলাদা দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। মেহের এসেছিল ওকে ডাকতে, কিন্তু সে প্রকৃতি দেখতে ব্যস্ত বলে যায়নি। রুদ্র বন্ধুদের সাথে আনন্দ করছিল, কিন্তু নজর তার বোন আর বউয়ের দিকেও ছিল। তাদের পিছু পিছু স্বপ্ন এসেছিল। সে আসছে শুনে লিলির বাবা বলে দিয়েছে ওকে, যাতে লিলিকে দেখে রাখে। একমাত্র মেয়েকে অনেক ভালোবাসে সে।
স্বপ্নে সে ইমাকে একাকী দেখে একটু কথা বলতে যায়। ইমার কাছে গিয়ে গলা খাকারে দিতেই ইমা চমকে ওঠে। পাশে দাঁড়ানো স্বপ্নকে দেখে ভয়ে পেছনে তাকায়, দেখে রুদ্র বন্ধুদের সাথে মজা করছে। ইমা একটু সরে গিয়ে দাঁড়ায়। এটা দেখে স্বপ্ন হেসে বলে, আরে রিল্যাক্স কিউট লেডি, আমি কিছুই করব না, জাস্ট কথা বলতে এলাম একটু। তা তুমি এখানে একাকী দাঁড়িয়ে আছো কেন? ইমা মৃদু গলায় বলে, এমনি। তুমি একটু অন্যরকম, মানে যেখানে অন্যান্য মেয়েরা ছবি তোলায় ব্যস্ত, সেখানে তুমি এভাবে একাকী দাঁড়িয়ে আছো, কেমন যেন বেমানান লাগছে। ইমার মোটেও কথা বলতে ইচ্ছে করছে না, কেমন অস্বস্তি ফিল হচ্ছে। তাকে উত্তর দিতে না দেখে স্বপ্ন বলে, দেখো রুদ্রর কাহিনী, বোনকে একাকী রেখে নিজে আনন্দ করছে, আসো আমার সাথে, আমি তোমার কয়েকটা ছবি তুলে দেই। বলেই ইমার হাত ধরতে নিলে ইমা চমকে উঠে আরও 2 পা পিছিয়ে যায়। এসব রুদ্রর চোখে পড়ে যায়। স্বপ্ন ইমাকে কিছু বলছে, তবুও সে দেখছিল ইমা কি করে। তবে স্বপ্ন ইমার হাত ধরতে গেলে সেটা রুদ্রর সহ্য হয় না। ইমা পিছিয়ে যায় ঠিকই, তবু রুদ্র হনহন করে তাদের দিকে এগিয়ে আসে। হঠাৎ করে ইমাকে টেনে নিজের কাছে আনে, তারপর স্বপ্নের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এনি প্রবলেম ব্রো? হা, নো প্রবলেম। যেভাবে বলছো ভয় লাগছে আমার। বাই দ্য ওয়ে, বোনকে একাকী রেখে নিজেরা আনন্দ করছে দেখলাম, তাই তো একটু কোম্পানি দিতে আসলাম। তার জন্য আমরা সবাই আছি, আপনাকে আর কষ্ট করতে হবে না। যেভাবে বলছো যেন বোন নয় বউ হয় তোমার। সে আমার বোন হোক কিংবা বউ, যা আমার তা আমি নিজেই সামলে রাখতে পারবো, কারো কোম্পানির প্রয়োজন হবে না। বলেই ইমাকে টেনে নিজের সাথে নিয়ে যায়। পেছন থেকে স্বপ্ন শয়তানি হাসি দেয় একটা। হয়তো রুদ্রর জেলাসি সে বুঝতে পেরে গেছে, সেখানে খুব বোরিং ফিল করছে, এখন একটু এন্টারটেনমেন্টের সুযোগ পেয়েছে, এটা তো হাতছাড়া করা যাবে না। অপরদিকে ইমা হাঁ হয়ে রুদ্রর দিকে তাকিয়েছিল। রুদ্র সেটা বুঝতে পেরে বলে, কি আজব, মশাকে ইনভাইট করছো নাকি? মুখ বন্ধ করো। ইমা থতমত খেয়ে মুখ বন্ধ রাখে, কিন্তু সে অবাক হয়েছে রুদ্রর ব্যবহারে। তার জন্য রুদ্র এভাবে কথা বলবে সে ভাবতেও পারেনি। রুদ্রর কথাকে তার মনে হচ্ছিল যেন তার উপর থাকা রুদ্রর অধিকারের দিকটা স্বপ্নকে বুঝিয়ে দিয়েছে। এটাকে যদি জেলাস বলে, তবে রুদ্র জেলাস হয়েছে তার জন্য। ইমার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। রুদ্র তাকে মেহেরের সাথে থাকতে বললে এবার ইমা বেশ আনন্দ করে সবার সাথে, যাকে বলে মন খুলে আনন্দ করা। পরবর্তী সময়টুকু সবাই ছবি তুলে বেশ আনন্দ করে কাটায়। দুপুরে বাইরে লাঞ্চ করে তারা গেস্ট হাউসে ফিরে আসে। ইমা অনেক খুশি ছিল সারাদিন, টুকটাক কথাবার্তা বলেছে সবার সাথে, ছবিও তুলেছে মেহেরের সাথে, যদিও ছবিগুলো জোর করে তোলা হয়েছে, কারণ ইমার সবার সাথে এসব ছবি তোলা নিয়ে অনেক সংকোচ লাগে। তারপর সবাই মিলে গেস্ট হাউসে পৌঁছে রেস্ট করতে থাকে। সন্ধ্যার সময় তারা আগুন জ্বালিয়ে ছোটোখাটো পিকনিকের ব্যবস্থা করতে চাচ্ছে, সেটা নিয়েই ছেলেরা ব্যস্ত সময় পার করছে, আর মেয়েরা রুমে বসে সারাদিনের ঘোরাঘুরি ছবি নিয়ে কথা বলছে। মেহের যেভাবে সবার সাথে কথা বলছে দেখে মনে হবে না সেইখানে তাদের থেকে ছোট মানুষ। অবশ্য বাকিরাও তার সাথে একইভাবে মজা করে সময় কাটাচ্ছে। ইমাও তাদের সাথে বসেছিল, বসে বসে শুধু তাদের কথাই শুনছে। তবে কথার কিছুই বুঝতে না পেরে আলগোছে উঠে সেখানকার বারান্দায় চলে যায়। বাহিরে কুয়াশা ঢাকা পরিবেশ দেখতে ইমার বেশ ভালো লাগছে, তাই সে মন ভরে সেসব উপভোগ করছিল। তখন বাইরে হইচই দেখে তাকিয়ে দেখে ছেলেরা স্থানীয় বাজার থেকে কেনাকাটা করে এনেছে, রাতে যে পিকনিক করবে সেটারই ব্যবস্থা করছে। তারা সবাই বেশ হাসাহাসি করে মজা করছে। সাথে গেস্ট হাউসের ম্যানেজার সাথে ছিল, ওনার সাহায্যে কোথায় কি করবে তার ব্যবস্থা করছে তারা। এরই মাঝে হিমেলের চোখ বারান্দার দিকে পড়লে সেখানে দাঁড়ানো ইমাকে খেয়াল করে, তাই সে রুদ্রকে মৃদু খোঁচা দিয়ে দেখায়। রুদ্র বারান্দার দিকে তাকাতে ইমা থতমত খেয়ে যায়। এতক্ষণ রুদ্রর হাসি মুখ দেখে সে নিজেও হাসছিল, রুদ্রকে তাকাতে দেখে সে থতমত খেয়ে হাসি বন্ধ করে দেয়।
তবে রুদ্র তার দিকে তাকে মুচকি হাসি দিতেই ইমার মনে এক অন্যরকম প্রশান্তি বয়ে যায়, যেন শীতের মাঝেও বসন্তের আগমন ঘটে গেছে। শরীরে এক অজানা শিহরণ বয়ে যায়। রুদ্রর এত অপ্রকাশিত ভালোবাসা তার মনে বসন্তের দোলা দিয়ে যায়। রুদ্রর দিকে আর তাকাতে পারে না সে, প্রচুর লজ্জা লাগছে তার। তাই সে রুদ্রর নজর থেকে বাঁচতে দ্রুত রুমের ভেতর চলে যায়। সেটা দেখে রুদ্র নিঃশব্দে হেসে ফেলে। ইমা রুমে এসে দেখে মেহের আর মোনা বসে বসে তাদের তোলা ছবিগুলো দেখছিল, আর অপরদিকে লিলি আর সিয়া বসে বসে কিছু নিয়ে কথা বলছে। ইমাকে আসতে তারা খেয়াল করেনি। হঠাৎই লিলির কিছু কথা কানে আসতেই ইমা থমকে দাঁড়ায়। লিলি সিয়াকে বলছিল, এবার আমি আহনাফকে সরাসরি প্রপোজ করব। আমি স্বপ্ন ভাইয়াকে বলেছি, ভাইয়া অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, দেখিস আহনাফ আমার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করবেই। আমি তোকে আবার বলছি, তুই যা করবি ভেবে চিন্তে কর। রুদ্র তোকে ভালোবাসার কথা একবার বলেনি, শুধু শুধু জেসে পড়ে কষ্টকে আহ্বান করিস না। লিলি রেগে যায়, রেগে বলে, স্টপ সিয়া, আমার অনুভূতিকে এমন হেলাফেলা করিস না। আমি আহনাফকে গত 2 বছর ধরে ভালোবাসি। আমি ওকে অনেকবার জানিয়েছি, দরকার পড়লে আরও 1000 বার জানাবো। এক সময় তো আমাকেও ভালোবাসবে বল, দয়া করে হলেও তো ভালোবাসবে। আমার শুধু আহনাফকেই লাগবে, ওকে আমার হতেই হবে। শেষের দিকে লিলির কণ্ঠ কেমন ভাঙা ভাঙা শোনাচ্ছিল, হয়তো নিজের ভালোবাসার প্রতি নিজেই আর কনফিডেন্স খুঁজে পাচ্ছে না। ইমা পেছনে দাঁড়িয়ে চুপচাপ তাদের কথা শুনছিল। লিলির রুদ্রর প্রতি ভালোবাসার কথা শুনে তার খারাপ লাগে। এতটা ভালোবাসে রুদ্রকে, অথচ এখনো জানেই না রুদ্রর বিয়ে হয়ে গেছে। অবশ্যই এই ভুল বুঝাবুঝির পেছনে ইমারও হাত আছে। সেদিন যদি সে জানিয়ে দিত সবাইকে যে সে রুদ্রর বউ, তাহলে হয়তো লিলি এতটা এগোতো না। ইমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহের তাকে ডাকে। মেহেরের ডাকে ইমা চুপচাপ সেদিকে এগিয়ে যায়। এমন সময় লিলিও পেছনে তাকিয়ে দেখে ইমা তাদের পেছনেই দাঁড়িয়েছিল। সিয়া সেটা দেখে লিলিকে বলে, ইমা হয়তো আমাদের সব কথা শুনে ফেলেছে। তো আহনাফের কাজিনও তো হয়, ভালোই হয়েছে। ইমার জানা উচিত আমি রুদ্রকে কতটা ভালোবাসি। ইমার উচিত রুদ্র আর আমার জীবন থেকে সরে যাওয়া মানে ও কবে তোদের মাঝে আসলো? তুই বুঝবি না, আহনাফ অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি তোকে ভালোবাসি, তাই জানি কতটুকু পরিবর্তন হয়েছে তার। জানিস, এই মেয়েটার দিকে রুদ্রর চাহনি অন্যরকম। ও এই 2 বছরে কখনো আমার দিকে এভাবে তাকায়নি। আমার ভালো লাগছে না। আহনাফকে আমি সত্যি অনেক ভালোবাসি, ওকে না পেলে আমি মারা যাব। সিয়া অবাক হয়ে তাকিয়ে আছে লিলির দিকে। লিলি এমন করছে কেন? এর আগে সে রুদ্রকে ভালোবাসার কথা বললেও স্বাভাবিকভাবেই বলতো, এখন এমন করছে কেন? যেন রুদ্রকে সে হারিয়ে ফেলবে, তাই জোর করে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। সন্ধ্যার পিকনিকের জন্য সবাই তৈরি হচ্ছে। পিকনিকটা এই গেস্ট হাউসেই করবে। তবু মেহের সবাইকে বলেছে রেডি হতে, আবারও ছবি তুলবে তারা। এবার যেন এখান থেকে সে ফোনের মেমোরি ফুল করে নিয়ে যাবে। লিলি লাগেজে করে শাড়ি নিয়ে এসেছে। সে শাড়ি পরে রুদ্রকে নিজের দিকে আকর্ষিত করতে চায়। তাকে শাড়ি বের করতে দেখে মেহের লাফিয়ে উঠে বলে, তাহলে আমরাও শাড়ি পরি। এই তোমরাও শাড়ি এনেছ? আমি ইমাপুর শাড়ি পরবো। ও আপু, আমাকে শাড়ি পরিয়ে দাও। মোনা বলে, ইমা তুমি শাড়ি পরতে পারো? ইমা মাথা নাড়ায়। পাশ থেকে লিলি বলে, এটা আবার কি ব্যাপার? শাড়ি পরা একদম সহজ, আমিও পারি বলে নিজে নিজে পড়া শুরু করে। তার কথাতে মনে হচ্ছিল যেন ইমার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু কুঁচি দিতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল। একসময় রেগে শাড়ি ফেলে বিছানায় বসে পড়ে। বাকিরা তাকিয়ে তাকিয়ে লিলির কাহিনী দেখছিল। লিলিকে না পারতে দেখে বাকিরা হেসে ফেলে। অবশেষে ইমা এগিয়ে গিয়ে আলগোছে শাড়ির কুঁচি করে লিলির হাতে দেয়। নাও, এখন গুজে নাও, আর নষ্ট হবে না। লিলি শুধু অবাক হয়ে দেখছিল ইমাকে। মেয়েটা একদম শান্তশিষ্ট থাকে, অথচ কারো প্রয়োজনে নিজে থেকে এগিয়ে আসে। এই তো লাঞ্চের সময়। গলায় খাবার বেজে লিলির অবস্থা খারাপ হলে ইমা তাড়াতাড়ি পানি খাইয়ে পিঠে হাত বুলিয়ে দিয়েছিল। কিন্তু পরক্ষণে যখন রুদ্রর কথা মাথায় আসে,
সে সব ভুলে যায়। সকালে গাড়িতে দেখা দৃশ্যটার কথা মনে পড়ে যায়। প্রচণ্ড হিংসা হয় ইমার ওপর। এই হিংসার ফলে ইমার ভালো দিকগুলো তার সামনে অস্পষ্ট হয়ে যায়। অপরদিকে ইমা বাকিদের শাড়ি পরাতে সাহায্য করে নিজেও পরে নেয়, যদিও তার একদমই শাড়ি পরতে ইচ্ছে করছিল না। এই শীতের সময় মেহেরের অদ্ভুত ইচ্ছে হলো। তার মতে আগুনের ধারে থাকলে শীত লাগবে না, তাছাড়া এই গেস্ট হাউসেই তো থাকবে, কারো খারাপ লাগলে পরে চেঞ্জ করে নিবে, শুধু তো ছবি তোলার জন্যই পড়েছে। সন্ধ্যার সময় ছেলেরা রান্নার জন্য সব তৈরি করে ফেলেছে। একপাশে শুকনো কাঠ দিয়ে কুণ্ডলি পাকে আগুন জ্বালানো হয়েছে, ফলে আবহাওয়া বেশ আরামদায়ক হয়েছে। পিকনিকের জন্য একপাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন মেয়েরা আসলেই তারা আড্ডা খাবার ব্যবস্থা করবে। হিমেল গিয়ে মেয়েদের রুমের দরজায় নক করলে তারা আসছে বলে হিমেলকে পাঠিয়ে দেয়। লিলি খুবই এক্সাইটেড এই ভেবে যে তাকে শাড়ি পরা দেখলে রুদ্র নিশ্চয়ই হা করে তাকিয়ে থাকবে। অপরদিকে ইমা সাধারণভাবে শাড়ি পরে উপরে লাল শাল জড়িয়ে নেয়, সাথে হিজাবও পরা আছে। তার বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। তাছাড়া এখানে ছেলেরাও আছে। মেহেরকে শাড়ি পরে অনেক কিউটি লাগছে। ইমা নিজেই তাকে শাড়ি পরিয়েছে, হিজাবও পরতে দিয়েছে। সবাই অনেক প্রশংসা করেছে তার। তাছাড়া মোনা আর সিয়াকেও শাড়িতে ভালোই মানিয়েছে। মোনা সবসময় সিম্পল ড্রেস আপে থাকলেও সিয়া ওয়েস্টার্ন পরে, তাই শাড়ি পরে তার একটু অস্বস্তি হচ্ছিল। তবে লিলি বেশ পারফেক্টলি নিজেকে গুছিয়ে নিয়েছে। ওকে দেখে মনে হচ্ছে এর আগে হয়তো আরও বেশ কয়েকবার সে শাড়ি পরে ট্রায়াল দিয়েছে। একটু প্রবলেম হলেও নিজেকে মানিয়ে নিচ্ছে। অবশেষে শাড়ির ওপর যার যার মতো কোট শাল পরে তারা তৈরি হয়। যতই হোক শীতকাল তো, ঠান্ডা তো লাগবেই। এক দীর্ঘ সময় সাজগোজে ব্যয় করার পর মেয়েরা পিকনিক স্পটে চলে আসে। তাদের দেখে তো সবাই প্রথমে মজা করলেও বেশ প্রশংসাও করে। হিমেল বলে, আইডিয়াটা কার ছিল? সুন্দর লাগছে সবাইকে। মেহের লাফিয়ে উঠে বলে, আমি বলেছি ভাইয়া, ছবি তুলব সবাই, তাই পড়তে বলেছি। পাশ থেকে সাজিদ বলে, পিচ্চিমের কত শখ, শাড়িতে বেজে পড়ে গিয়ে ব্যথা না পেলেই হলো। মেহের তাকে তার কথাকে পাত্তা না দিয়ে মুখ ভেংসি দিয়ে বয়। সবাই কত কথা বলেও রুদ্র একদম চুপচাপ ছিল। সে তার বোন আর বউয়ের দিকে তাকিয়েছিল। ইমাকে সে শাড়িতে আরও অনেকবার দেখেছে। ইমা আগের মতোই সিম্পল শাড়ি পরেছে, তবে মেহেরকে প্রথমবার শাড়িতে দেখল সে। হয়তো আগে কখনো শাড়ি পরলেও রুদ্রর চোখে পড়েনি। বোনকে শাড়িতে দেখে মনে হচ্ছে মেয়েটা যেন বড় হয়ে গেল। এখন তো আর সেই ছোট বোন মনে হচ্ছে না। মেহের প্রায় দৌড়ের ভঙ্গিতে ভাইয়ের কাছে গিয়ে বলে, দেখো ভাইয়া, আমায় সুন্দর লাগছে না? রুদ্র হেসে বোনের মাথায় হাত রেখে বলে, অনেক সুন্দর লাগছে, কিন্তু এভাবে আর কখনো তুই শাড়ি পরিস না। সুন্দর বলায় মেহের খুশি হয়েছিল। পরক্ষণে মুখ গোমরা করে বলে, কেন? শাড়ি পরলে যে আমার বোনটা বড় হয়ে গেছে মনে হয়? তবে আমি তো চাই না আমার বোনটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাক। আমি যে আমার ছোট্ট বোনটাকে সবসময় ছোট্টই দেখতে চাই। মেহেরের চোখে পানি চলে আসে। সে ভাইয়াকে জড়িয়ে ধরে, রুদ্র বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করে। বাকিরা দাঁড়িয়ে ভাই বোনের সুন্দর মুহূর্তটাই দেখছিল। অতঃপর সবাই মিলে গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ে। লিলি শুধু রুদ্রের দিকে তাকিয়েছিল, কিন্তু রুদ্র একবারও তার দিকে সেভাবে তাকিয়ে দেখেনি। শুধু সবার মতোই তাকেও সুন্দর লাগছে বলেছিল, তবে সেই বলাতে লিলি কোনো অনুভূতির ছোঁয়া পায়নি। অপরদিকে ইমা মেহেরের সাথেই বসেছিল। মেয়েরা বসে গল্প করলেও ছেলেরা অন্যদিকে গিয়ে রান্নার ব্যবস্থা করছিল। মূলত তারা বারবিকিউ করার সিদ্ধান্ত নিয়েছিল। সব তৈরি করাই আছে, এখন শুধু আগুনে বসানো আর সময়ের অপেক্ষা। রান্নার গন্ধ ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়তেই পরিবেশটা আরও উষ্ণ হয়ে ওঠে। আগুনের লেলিহান শিখার পাশে দাঁড়িয়ে ছেলেরা কাজ করছে, আর দূরে বসে মেয়েরা হাসি ঠাট্টায় মেতে আছে। শীতের রাতে আগুনের তাপে পরিবেশটা আরও উষ্ণ হয়ে উঠেছে। ইমা মেহেরের পাশে বসেছিল, শালটা কাঁধে টেনে ধরেছে সে। আগুনের আলোয় তার মুখটা আরও নরম লাগছিল। মেহের কিছু একটা বলছিল, কিন্তু ইমা ঠিক মন দিয়ে শুনছিল না, হয়তো কিছু ভাবছে।
রুদ্র সবাইকে সুন্দর বললেও তাকে কিছুই বলেনি, এমনকি তার দিকে তাকিয়েছে কিনা তাও জানা নেই। তারা আসতেই তো ছেলেরা দূরে গিয়ে রান্নার প্রস্তুতি নিয়েছে। ইমা প্রথমে যেদিন শুনেছিল রুদ্ররা ফ্রেন্ডদের নিয়ে এভাবে মাঝে মাঝে ট্যুরে আসে, আবার ফ্রেন্ড গ্রুপে মেয়েরাও আছে, এসব তার ভালো লাগেনি। হয়তো নিজেদের বিবাহিত সম্পর্কের কথা চিন্তা করেই তার স্বামীর আশেপাশে কোনো মেয়েদের অস্তিত্ব তার ভালো লাগে না। কিন্তু এখানে এসে দেখলো তাদের ট্যুর বলতে কী বোঝায়। ছেলেরা মেয়েরা এমনভাবে ঘোরাঘুরি করছে যেন আলাদা এসেছে তারা। নিজেদের মতো ঘোরাঘুরি শেষে আবার এক জায়গায় মিলিত হয়ে তারা থাকার স্থানে চলে আসে। এতে তারা বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করতে পারছে, এটাই মেন বিষয়। মেয়েরা একপাশে বসে গল্প করলেও কিছুটা দূরত্বে থাকা ছেলেরাও তাদের সাথে মাঝে মাঝে কথায় সামিল হচ্ছিল। দূর থেকে আড্ডা দিতে দিতে তারা রান্না শেষ করে। হঠাৎ হিমেল বলে, লিলি, তোমার ভাই স্বপ্ন কোথায়? উনিও না এইখানেই উঠেছেন, সারাদিনে তো আর চোখে পড়ল না। ভাইয়া কোথায় যেন যাবে বলেছিল, হয়তো কোনো দরকারে গিয়েছে, ভাইয়ার এখানে পরিচিত অনেকেই আছে। তারপর তারা একসাথে বসে আড্ডা দিতে দিতে খাবার শেষ করে। এতক্ষণে আগুনের তাপও কমে এসেছে, চারপাশ আবার শীতল হতে শুরু করেছে। এখন আর এভাবে শাড়ি পরে বসে থাকা সম্ভব না, তাড়াতাড়ি কম্বলের নিচে ঢুকতে হবে। তাই তারা সবাই যার যার রুমে চলে যায়। মূলত মেয়েরা সবাই একটা রুমের থাকবে, শীতের রাত, কোনো সমস্যা হবে না। তেমনি ছেলেরাও একটা রুমেই থাকবে। ঘুরতে এসে আলাদা থাকলে কোনো মজাই নেই। সবাই গিয়ে ড্রেস চেঞ্জ করতে থাকলেও ইমা করে না। সে উল্টো রুমে না গিয়ে রুমের বাইরে খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকে। বরাবরের মতো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ব্যস্ত সে। যদিও রাতের বেলায় কিছুই দেখা যাচ্ছে না, তবে এই শীতল বাতাস তার মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। ইমা অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। এমন সময় তার কোমরে কারো শীতল হাতের ছোঁয়া পেতেই সে চমকে উঠে দূরে সরে যায়। পেছনে তাকে আদো আলোয় ব্যক্তিটির অবয়ব দেখে মোটেও তাকে রুদ্র মনে হচ্ছে না। তাছাড়া রুদ্র কখনো তাকে এভাবে ছোঁয়নি। ইমা ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কে আপনি? ব্যক্তিটি বলে ওঠে, হাই কিউট লেডি, ইটস মি স্বপ্ন। ইমা আরও পিছিয়ে যায়। নাম শুনে আরও ভয় পেয়ে গেছে। ইমার ভয় হচ্ছে, কারণ সে রুদ্রকে কিছুই বলে বেরোয়নি। তার উপর মেহেরকে বলেছে সে তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু গেস্ট রুমের ভেতরেই আছে, তাই মেহেরকে শুয়ে পড়তে বলেছিল। এখন ভয় পেয়ে ইমা কোনো কথা ছাড়াই উল্টো ঘুরে চলে যেতে নিলে স্বপ্ন পেছন থেকে তার হাত ধরে ফেলে। ইমা জোরে হাতটা ঝাঁকিয়ে ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে যায়। হাত ছাড়ুন, আপনি কি করছেন? স্বপ্ন হালকা হেসে এগিয়ে আসতে চায়। আরে ভয় পাও কেন, আমি কিছুই করব না। তোমায় একা দেখলাম এখানে, তাই একটু কথা বলতেই তো এসেছি। আমি কথা বলতে চাচ্ছি না, আপনি চলে যান। কিন্তু স্বপ্ন এক চুলও না নড়ায় ইমা নিজে সেখান থেকে চলে আসতে চায়। তবে আবারও স্বপ্ন পেছন থেকে তার হাত ধরে ফেলে। এবার বেশ শক্ত করে ধরায় ইমা চাইলেও হাত ছাড়াতে পারে না। স্বপ্ন হাত ধরে রেখে বলে, রিল্যাক্স কিউট লেডি, এত পালাই পালাই করছো কেন? ছাড়ুন আমায়। এমন সময় হলরুমে কারো পায়ের শব্দ পাওয়া যায়। ইমা কারো পায়ের শব্দ শুনেই জোরে চিল্লিয়ে ওঠে। রুদ্র তখন ইমাকে নিজের সাথে কোথাও নেওয়ার জন্যই তাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ কারো চিৎকার শুনে সে থেমে যায়। যেদিক থেকে শব্দ আসছে সেদিকে যেতেই রাগে তার গা জ্বলে যায়। তারই চোখের সামনে স্বপ্ন তার বউয়ের হাত ধরে টানাটানি করছে দেখে রুদ্রের মেজাজ খারাপ হয়ে যায়। দৌড়ে গিয়ে স্বপ্নের হাত টেনে সরিয়ে দিয়ে কলার খামচে ধরে মুখে ঘুষি লাগিয়ে দেয়। আচমকা আক্রমণে স্বপ্ন দূরে ছিটকে পড়ে যায়। তবে রুদ্র থামে না, পরপর আক্রমণ করা অবস্থায় বলতে থাকে, তোর সাহস হয় কিভাবে আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? আমি বলেছিলাম না আমার জিনিস আমি সামলে নিব, কারো কোম্পানির দরকার নেই, তাও কেন আমার বউয়ের ধারের কাছে এসেছিস তুই? স্বপ্ন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দূরে সরে যায়। এভাবে যে এই সময় রুদ্র চলে আসবে সে ভাবেনি। রুদ্রর পেছন পেছন সাজিদও আসছিল কি দরকারে। তখনই রুদ্রর চিৎকার শুনে সেও এদিকে চলে আসে।
এসে রুদ্রকে মারামারি করতে দেখে সে অবাক হয়। পাশে ইমাকে ভীতু অবস্থায় একপাশে বসে থাকতে দেখে সাজিদ গিয়ে রুদ্রকে সরিয়ে আনে। রুদ্র, থাম, কি হয়েছে? ইমা ভয় পাচ্ছে। রুদ্র দ্রুত গিয়ে ইমাকে নিজের বুকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলে, আই এম সরি মার্সি, আই এম সো সরি। আমার জন্য আবারও তোমাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। আমি তোমায় সামলে রাখতে পারিনি। আমি একজন ব্যর্থ স্বামী। ইমা রুদ্রের শার্ট খামচে ধরে তারই বুকে ভয়ে কান্না করছিল। তার ক্ষণে ক্ষণে মনে পড়ে যাচ্ছিল সেদিনের তার সাথে করা সজীবের জোরাজুরির কথা। সেই ঘটনাটা তার সম্পূর্ণ জীবনটাই বদলে দিয়েছিল। আজও তো তেমনই একটা পরিস্থিতি ঘটতে যাচ্ছিল। ইমা তখনও ভয়ে কাঁপছিল। রুদ্র আলগোছে বউকে কোলে তুলে নেয়। সাজিদের দিকে তাকাতে সে ইশারায় বুঝায় সে সব সামলে নিবে। রুদ্র আশ্বস্ত হয়ে বউকে সাথে নিয়ে তাদের জন্য রাখা আলাদা রুমে চলে যায়। আগে ইমাকে শান্ত করা উচিত। কোনোভাবে ইমার পুরনো ট্রমাকে ফেরত আনা যাবে না। অন্যরা কে কী ভাববে সেদিকে ভাবার সময় নেই এখন। রুদ্রর সব ধ্যান এখন বউয়ের দিকেই, যে ভয়ে তার বুকে মুখ গুজে পড়ে আসছে। রুদ্র ইমাকে নিয়ে একটা আলাদা রুমে এসেছে। এখানে শুধু তারা দুজনই আছে। বাকিরা হয়তো তাদের ব্যাপারটা ইতিমধ্যে জেনে গেছে, আবার নাও জানতে পারে। এসব নিয়ে রুদ্রের কোনো মাথা ব্যথা নেই। তাই তো সব চিন্তা এখন ইমাকে নিয়ে, যে কিনা এখনও তাকে খামচে ধরে বুকে মুখ গুজে পড়ে আছে। রুদ্র একটু কথা বলার জন্য সরানোর চেষ্টা করলেও ইমা এক চুলো নড়েনি, উল্টো কী সব বিড়বিড় করা শুরু করে। এতটাই অস্পষ্টভাবে বলছে, রুদ্র চেষ্টা করে বুঝতে পারেনি। সাথে তো মাঝে মাঝে শরীর কেঁপে ওঠা আছে। বেশ কিছুক্ষণ পর ইমাকে একটু শান্ত হতে দেখে রুদ্র কথা বলার চেষ্টা করে। তাছাড়া এতক্ষণ সে ধৈর্য ধরে চুপচাপ বসেছিল। সম্পূর্ণ রুমটায় একটা মৃদু আলোয় ছেয়ে আছে। ইমাকে নিয়ে আসার সময় লাইটটা জ্বালানোর সুযোগটাই হয়নি সে। মার্সি, কিছুই হবে না আর, আমি আসি তো, তাকাও আমার দিকে বউ। রুদ্র ধীরে ধীরে ইমাকে নিজের বুক থেকে সরিয়ে মুখোমুখি করতে চাইলে ইমা তার শার্ট খামচে ধরেই থাকে, যেন ছেড়ে দিলেই রুদ্রকে হারিয়ে ফেলবে সে। এবার রুদ্রর দিকে তাকিয়েই ইমা ফুপিয়ে কান্না করে দেয়। কান্নারত কণ্ঠে বলে, আপনি তখন না আসলে ওই লোকটা আমাকে কিছুই করতে পারতো না মার্সি। আমি চলে এসেছিলাম তো, তাই না? আর কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, কিছুই হয়নি। ইমার চোখের পানি মুছে দিয়ে ইমা একটু শান্ত হয়। তবে পূর্বের ভয় আর কান্নার রেশ এখনও আছে। রুদ্র লাইট জ্বালানোর জন্য উঠতে গেলে ইমা শক্ত করে ধরে ফেলে তাকে। যে যাবেন না, আমার ভয় লাগছে, আবার আসবে, আমাকে কষ্ট দিতে আসবে। রুদ্র না গিয়ে আবার বসে ইমার সাথে। ইমার মনে একটু আগের ঘটনাটা অনেক খারাপভাবে প্রভাব ফেলেছে। ওর আগের বিয়ের সময় সে মাত্র এসএসসি দিয়েছিল। অন্য সব ছেলে মেয়েদের মতো স্বাভাবিক জীবন সে পায়নি। বরং সেই বয়সে সে ভেবেছে কিভাবে চললে চাচির সুবিধা হবে, চাচি আদর করবে। ধীরে ধীরে ঘরের কাজে হাত লাগানো শুরু করে। একসময় সারাদিন স্কুল আর ঘরের কাজে ব্যস্ত থাকত। এইসব বিয়ের পরবর্তী বিষয়ক কোনো জিনিস সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তাই তো বিয়ের পর সজীবের তার নিকট আসা অনেক যন্ত্রণার ছিল। সেসব অনুভূতি অত্যন্ত কষ্টের ছিল তার জন্য। প্রথমত জোর জবরদস্তি, তারপর সে রাতেই বিয়ে, আর শারীরিক অত্যাচার, সবকিছু তার জন্য বিষের যন্ত্রণার মতো ছিল। সেসব সহ্য করতে না পারায় উল্টো তার মানসিক অবস্থার অবনতি ঘটে। সেখানে থাকা কয়েকটা মাস সে সর্বদা ভয়ে থাকত কখন সজীব আসবে আর তাকে আবার কষ্ট দিবে। ধীরে ধীরে এসব তার ট্রমায় পরিণত হয়। আর শেষবার সজীবের অত্যাচার, মারধর, বিশ্রী ভাষার কথাগুলো তার ছোট্ট হৃদয়ে আঘাত এনেছিল। রুদ্র সোহেল চাচার থেকে জেনেছিল ইমার ডিভোর্সের পর সে কয়েকটা মাস একদম স্থির হয়েছিল। সবসময় রুমের মাঝে নিজেকে আটকে রেখেছিল। এমনকি প্রথম 1 মাস চাচার সামনেও আসেনি। তবে চাচি আর হৃদির কারণে সে পরবর্তীতে একটু স্বাভাবিক হয়। আর তারপরে কয়েকটা মাস সে পুনরায় চাচির সংসারে আগের মতো নিজেকে ব্যস্ত করে নেয়। রুদ্র সেবার বাড়িতে গিয়ে চাচার থেকে এসব জানার পর বুঝতে পেরেছিল ইমার ছোট্ট হৃদয়ে এই বিষয়গুলো
কেমন খারাপ প্রভাব ফেলেছিল। নিজের সাথে অনেক দ্বন্দ্বের পর সে সিদ্ধান্ত নিয়েছিল ইমাকে যথাসম্ভব একটা স্বাভাবিক মেয়ের মতো বাঁচতে সাহায্য করবে। স্বামী হিসেবে তার সকল দায়িত্ব সে পালন করবে, যাতে ইমার মনে সজীবের কোনো স্মৃতি না থাকে। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে যাতে তার কোনো অভিযোগ না থাকে। ইমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দেয়াই তারই দায়িত্ব, আর সে তার দায়িত্ব সর্বদা সঠিকভাবেই পালন করে। ইমাকে বুঝিয়ে রুদ্র উঠে গিয়ে লাইট অন করে, কারণ ইমার অন্ধকারে ফোবিয়া আছে। যদিও সাথে একজন থাকলে ততটা ভয় পায় না, এসব সে মেহেরের থেকেই জেনেছে। আর যে তার অবর্তমানে ইমা মেহেরের সাথেই থাকতো, তাই হয়তো এবার এক্সামের সময় রুদ্র তার ফ্ল্যাটে ফেরত যায়নি, বরং মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আর ফ্ল্যাটে যাবে না, এখন থেকে সবসময় বাড়িতেই থাকবে। ইমার হয়তো খেয়ালই নেই সে কতক্ষণ ধরে রুদ্রের সাথে চিপকে বসে আছে, যেন রুদ্রকে সে একদম নিজেই হাতছাড়া করতে দিবে না। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলে রুদ্রর দিকে তাকায় সে, নিজের অবস্থান বুঝতে পেরে একটু সরে যেতে চায়। তার ধারণা রুদ্র অনেক বিরক্ত হচ্ছে তাকে নিয়ে। রুদ্র কিছুই বলে না, শুধু চুপচাপ ইমার ভাবভঙ্গি পরখ করছিল। আদৌ কতটুকু স্বাভাবিক হয়েছে সেটাই বোঝার চেষ্টা করছে। আরে ওকে নাও। ইমা অল্প মাথা নাড়ায়, মৃদু গলায় বলে, আমি দুঃখিত, আমার একাকী বাইরে বেরোনো ঠিক হয়নি, দোষ আমার জন্য আপনাকে এতটা সমস্যায় পড়তে হলো। তারপর লিলি আপু জানতে পারলে অনেক কষ্ট পাবে। তারপর ইমা আবার রুদ্রর দিকে তাকিয়ে দেখে রুদ্র ফোন হাতে বসে আছে। তার মানে এতক্ষণ তার কথাকে পাত্তাই দেয়নি। ইমা কিছুটা অভিমান নিয়ে চুপ করে বসে থাকে। তবু রুদ্র তাকে কিছুই না বলে বিছানা থেকে নেমে গিয়ে রুমের বাইরে চলে যায়। ইমা কনফিউজড হয়ে তাকিয়ে থাকে, রুদ্রর ব্যাপার কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণের মাঝেই রুদ্র আবারও রুমে আসে। এবার তার হাতে একটা বড় বক্স ছিল। ইমা কৌতূহলী নিয়ে সেদিকে তাকিয়ে থাকলেও মুখে কিছুই বলে না। রুদ্র বক্সটাকে সামনে থাকা একটা টেবিলের উপর রাখলে ইমা এতক্ষণে খেয়াল করে টেবিলটা বেশ সাজানো গোছানো রয়েছে। সুন্দর একটা বড় ক্যান্ডেল রাখা, টেবিল জুড়ে গোলাপের পাপড়ি ছড়ানো, এক পাশে একটা গোলাপের ছোটোখাটো তোড়া ছিল, আর অপর পাশে রুদ্রর মাত্র আনা বড় বক্সটি ছিল। রুদ্র বক্সটি খুলতে সেখানে চমৎকার ডিজাইনের একটা কেক দেখতে পায়। ইমা অবাক হয়ে বসেছিল। বর্তমানে তার পরনে একটা সিম্পল শাড়ি, যেটা কিনা এখন এলোমেলো হয়ে আছে। মাথায় পেঁচানো হিজাবটা রুদ্র হয়তো খুলে দিয়েছিল, তাই চুলের অবস্থা আরও ভয়াবহ। তার এমন অবস্থায় রুদ্র গোলাপের তোড়াটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে মার্সি, দিস ইজ ফর ইউ। ইমা হতভম্ব হয়ে রুদ্রর দিকে তাকায়। তার তো আজকের ডেটটা মনেই ছিল না, অথচ রুদ্র সেটা মনে রেখেছে, এখন তাকে উইশও করছে। ইমার কাছে সব স্বপ্নের মতো লাগছে। সে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা হাতে নিতেই বুঝে এসব কিছুই স্বপ্ন না, সবই সত্যি। রুদ্র তাকে হাত ধরে বিছানা থেকে নামিয়ে রুমে থাকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায়। ইমা সামনে তাকাতে আয়নায় নিজের পেছনে রুদ্রকে দেখতে পায়। সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে যায়। সে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ অনুভব করতে পারে তার কোমরের দিকে রুদ্রর হাতের ছোঁয়া। পরপর নিজের কোমরে ঠান্ডা কিছুর ছোঁয়া পেতেই শিউরে ওঠে। একটু পরে চোখ মেলে আয়নায় নিজের কোমরে একটা সুন্দর কোমর বন্ধনী। বন্ধনীটির এক পাশে বেশ বড় ডিজাইন করা, যেটা দ্বারা তার কোমরে সেই নিষিদ্ধ সিগারেটে পোড়া দাগটি ছেয়ে গেছে। ইমার মনোভাব বুঝতে পেরে রুদ্র বলে, যে জায়গায় কেউ দাগ রেখে গিয়েছিল আমি হয়তো সেটা মুছতে পারবো না মার্সি, কিন্তু সেখানটা নিজের মতো যত্নে রাখতে পারবো। এই বন্ধনটা শুধু একটা সাজ নয়, এটা একটা প্রতিশ্রুতি। যে জায়গায় কেউ আঘাত করেছে সেই জায়গায় এখন যত্নে মোড়ানো থাকবে। ইমার চোখ জোড়া ছলছল করে ওঠে। প্রথমবারের মতো সে পেছন ঘুরে সজ্ঞানে রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। রুদ্র হকচকিয়ে গেলেও নিজেও পাল্টা ইমাকে আলতো করে ধরে। তবে বুঝতে পারে ইমা কান্না করছে। কত কান্না করতে পারে এই মেয়ে, এমন ছোটোখাটো বিষয় কান্না করতে হবে নাকি?
ইমাকে টেনে সরিয়ে বলে, চোখের ভিতর কি ছোটোখাটো সমুদ্র বানিয়ে রেখেছ নাকি? এত পানি কোথার থেকে আসে? ভালোবাসেন আমায়? ইমার হঠাৎ প্রশ্নে রুদ্র চমকে ওঠে। ইমা যে এমন প্রশ্ন করতে পারে তার ধারণা ছিল না। ইমা সরাসরি রুদ্রর চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল। হয়তো বোঝার চেষ্টা করেছিল রুদ্রর চোখে তার জন্য কোনো ভালোবাসা খুঁজে পায় কিনা। কিন্তু আবার হঠাৎ এই প্রশ্ন। না বাসলেও সমস্যা নেই, উত্তরটা বলে দেন আমায়। এত অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকতে খুব কষ্ট হয়। কিন্তু রুদ্র বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সৎ সাহস তার হয়ে ওঠেনি। ইমা হয়তো রুদ্রর উত্তর কী হবে বুঝে ফেলে, অথচ 2 মাসেই রুদ্রর এত কেয়ার দেখে ভেবেছিল হয়তো একটু হলেও ভালোবাসার সৃষ্টি হয়েছে। সেই বোকার মতো এসব ভাবনা নিজের মাঝে পুষে রেখেছিল। রুদ্রকে আঁকড়ে ধরা তার হাত দুটো শিথিল হয়ে ফেলে। এটা যেন তার এক প্রকার অভ্যাস মতো হয়ে গেছে। ছোট থেকে একের পর এক ভালোবাসাগুলো তার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল। যাকেই ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছে সেই তাকে ছেড়ে চলে গিয়েছে। তাই হয়তো এবার নিজে ছেড়ে যাওয়ার ভাবনা ভেবেছে। একবার ছেড়ে চলে যাওয়ার থেকে নিজে থেকে ছেড়ে দিলে অন্তত চোখের সামনে থাকবে, বাকিদের মতো চলে যাবে না। কিন্তু সে রুদ্রকে ছেড়ে দিলেও রুদ্র ছাড়ে না, উল্টো আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। মৃদু কণ্ঠে বলে, কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার আগে দায়িত্বটা প্রধান হয়ে দাঁড়ায়। ধরে নাও আমি তেমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমি এখনও বলবো আমার সময় লাগবে, সামনে আমার অনেক কাজ বাকি, আমার সাথে তোমার জীবনটাও জড়িয়ে গেছে, আর আমি সেটা অবহেলায় ফেলে রাখতে চাই না। তবে তোমার প্রতি আমি দায়িত্ববোধের আগে মায়া জিনিসটা ফিল করেছি। হয়তো ভবিষ্যতে সেটা ভালোবাসার রূপ নিবে। তার আগে কি এই অল্প সময়টুকু আমি ডিজার্ভ করি না মার্সি? নিজেকে গুছিয়ে নিতে এই সময়টুকু যে আমার অনেক দরকার। ইমা সব শুনে একটা গভীর শ্বাস নেয়, তারপরে স্পষ্ট কণ্ঠে বলে, আচ্ছা দিলাম সময়। ততদিন না হয় আমারও নিজেকে আপনার যোগ্য করে তোলার মিশন চলবে। তবে এই সময়টুকু আমি যতটুকু সুখের ছোঁয়া পাবো সবটুকু নিজের ভিতর পুষে রেখে দিব। যদি কখনো আপনার আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় তবে এই সব সুখ আমার একান্ত, আর যদি তেমনটা না হয় তবুও সব আমার। এই পুষে রাখা সুখের স্মৃতিগুলোকে আমি সাথে নিয়ে বাকি জীবন পার করে দিব। রুদ্র মুচকি হেসে ইমার কপালে বেশ সময় ধরে একটা চুমু খায়, তারপর বলে, তুমি পিচ্চি হলেও মাঝে মাঝে ম্যাচিউরদের মতো বেশ কঠিন কঠিন কথা বলো। ইয়েস, বুঝেননি আপনি? তাহলে তো আপনিও পিচ্চি, বড়দের কথা বুঝছেন না। রুদ্র হেসে ফেলে, তারপর আবার বলে, মার্সি, হয়তো আমি এখনই তোমায় কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারছি না, তবে তোমার যে কোনো কাজে সবসময় আমার পাশে পাবে। আমি স্বীকার করি তুমি আমার ওয়াইফ, আর আজীবন স্বীকার করব। তবে ভালোবাসা সেটার কথা এখনই বলতে পারছি না। আমি সরাসরি জানালাম তোমায়, এখন তুমি যা বুঝো। ইমা এবার দুষ্টুমি করে বলে, ওকে মহাশয়, মেনে নিলাম। আপনি আপনার মতো সময় নিন, তবে আমি আশায় থাকব অবশেষে আপনি আমার কাছেই ফেরত আসবেন। আপাতত কেকটা কাটতে চাচ্ছিলাম, ওটা আমার জন্য না, আগে কখনো এভাবে জন্মদিনের উইশ কেউ করেনি, সেক্ষেত্রেও আপনি এগিয়ে রইলেন। রুদ্র মুচকি হেসে ইমাকে সাথে নিয়ে টেবিলের সামনে আসে, তারপর ক্যান্ডেল জ্বালিয়ে নিজে ইমার হাত ধরে নিয়ে কেক কাটে। নিজের হাতে এক টুকরো কেক নিয়ে ইমাকে খাইয়ে দেয়। ইমা ছলছল চোখ নিয়ে রুদ্রকেও কেক খাওয়ায়। আজ রুদ্র নিজে থেকে ইমাকে টেনে নিজের বুকে নিয়ে ঘুমায়। সে নিজের কর্মকাণ্ডে নিজেই কনফিউজড। এই যে এখন থেকেই ইমাকে এতটা কাছে টেনে নিচ্ছে, অথচ ভালোবাসার কথা শুনলে তার মনে হয় এটাকে ভালোবাসা বলে না, ভালোবাসার সঙ্গে এটা না। কিন্তু তার তো জানা নেই ইমা তার এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলোর মাঝেই ভালোবাসা খুঁজে পায়। কারণ তার যে বেশি কিছু দরকার নেই, শুধু রুদ্রকে সারা জীবন নিজের পাশে চায়। এভাবেই সারা জীবন রুদ্রর কেয়ারগুলো সে নিজের সাথে আগলে রাখতে চায়। আজ যে সে রুদ্র সবগুলো কথাই মেনে নিয়েছে, কারণ রুদ্র তাকে অস্বীকার করেনি, সেই প্রথম দিনের মতো অবহেলা করেনি, সজীবের মতো তাকে আঘাত করেনি, উল্টো তার আঘাতগুলো আরও ঢেকে রাখার চেষ্টা করছে, তাকে অন্যদের মতো স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সাহায্য করছে।
এগুলোই তো তার চাই। স্বামী স্ত্রী নামক ভালোবাসাগুলো না হয় ভবিষ্যতের জন্য তোলা থাক, আপাতত রুদ্রর বলা অনুযায়ী তার দায়িত্বগুলোই আঁকড়ে ধরে সুন্দরভাবে বেঁচে থাকবে। কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করবে না, কারণ সে তার চাওয়ার থেকেও বেশি কিছু পেয়ে যাচ্ছে, আর কিছুর দরকার নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইমা নিজেকে বিছানায় একাকী শুয়ে থাকতে দেখে। আশেপাশে তাকে রুদ্রকে পায় না, তাই সে উঠে বসে, দেখে রুমের দরজা চাপানো আছে। রাতে কি লক করা ছিল কিনা তাও তার জানা নেই, তবে বুঝতে পারে রুদ্র এখানে নেই, তাকে রেখেই বেরিয়ে গেছে। ইমার মনটা খারাপ হয়ে যায়, অন্তত তাকে ডেকে তুলে দিতে পারত। এখন একাকী সে সবার সামনে যাবে কিভাবে? ওরা তো সবাই তাদের ব্যাপারটা জানে না, তাকে প্রশ্ন করলে কি উত্তর দিবে? তার ভাবনার মাঝেই রুদ্র রুমে আসে, তাকে বিছানায় বসে থাকতে দেখে বলে, ও উঠে পড়েছো তুমি, যাও ফ্রেশ হয়ে আসো, বাহিরে যাব সবাই, আমি ওদেরকেও বলে এসেছি, গত রাতের কথা তারা সবাই জানে, সো আর সমস্যা হবে না। রুদ্র একদম স্বাভাবিক কথা বলছে। ইমা নিজের ভুল বুঝতে পারে। রুদ্র আগে গিয়ে ওদের সাথে কথা বলছে, আপনি আমি একসাথে ছিলাম, ওরা যদি খারাপ ভেবে নেয়? কেন নিবে? উই আর মেরিড, এটা স্বাভাবিক আমাদের একসাথে থাকা, কিন্তু আপুরা কেউ জানে না। তো জানার সময় হলে জানবে। তুমি ফ্রেশ হও আগে, নিজের অবস্থা দেখেছ, রাতে কি পরিমাণ কান্না করছো, এখনো মুখে দাগ বসে আছে, যাও চোখে মুখে পানি দাও আগে। রুদ্র ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও ইমার খুব টেনশন হচ্ছিল, বিশেষ করে লিলিকে নিয়ে। ও তো ভালোবাসে রুদ্রকে, সে তো মেনে নিতে পারবে না এসব। আজব মেয়ে, এখন বসে আসছো কেন? যাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ইমা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসে, তবে এই রুমে তার কোনো ড্রেস নেই, তাই ওই রুমে গিয়ে তাকে ফ্রেশ হয়ে আসতে হবে। ইমা বের হতে দেখে রুদ্র কেমন গম্ভীর মুখে বিছানায় বসে আছে। ইমা একটু ভয় পায়, আবার কি হলো, সে কি কোনো ভুল করলো নাকি? শুনছেন, কিছু হয়েছে আপনার? একটা জিনিস নিয়ে তোমাদের ওপর বেশ মনক্ষুণ্ণ হয়েছি। ইমা ভয়ার্ত কণ্ঠে বলে, কি করেছে আমি? আপনি কি আমায় বকবেন? রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবসময় অতিরিক্ত বলছো তুমি, তবে সত্যি আমি মনক্ষুণ্ণ হয়েছি। প্রথমত, তোমাদের আমার সাথে এখানে আনার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে তোমার এই জন্মদিন, আর অপরটি হচ্ছে মেহেরের অতিরিক্ত আগ্রহ। দুটো মিলিয়ে এটাই সুবর্ণ সুযোগ ছিল দুজনকে একসাথে ঘুরিয়ে নিয়ে যাওয়ার। কারণ এখান থেকে গিয়ে আমায় পড়াশোনায় অনেক ব্যস্ত হতে হবে, কোনো সময় দিতে পারবো না কাউকে। ইমা মনোযোগ দিয়ে শুনছিল রুদ্রর কথাগুলো, সে বোঝার চেষ্টা করছিল তার ভুলটা কোথায়। রুদ্র পুনরায় বলে, আর দ্বিতীয়ত হলো, গতকাল তোমাদের এখানে শাড়ি পরাটা আমার এটা পছন্দ হয়নি। যেখানে তোমাদের সাথে আনাটা আমার এক প্রকার নিজের সাথে জোরপূর্বক সিদ্ধান্ত ছিল, সেখানে তোমরা শাড়ি পরে এসেছিলে। হিমেল সাজিদ ছাড়াও আরও মানুষ ছিল আশেপাশে। মেহের অতিরিক্ত বাচ্চামো করে ফেলছে, ও যে বড় হচ্ছে কোনো ভাবনাই নেই সেদিকে। মেহেরের কথা বলতে ইমা তড়িঘড়ি করে বলে, এতে মেহেরের কোনো দোষ নেই, আসলে লিলি আপু পড়ছে দেখে ওরও শখ হয়েছিল, তাছাড়া আমি তো সুন্দর করেই পরিয়ে দিয়েছিলাম ওকে, শুধু তো ছবি তোলার জন্যই পড়েছিল সবাই। মেয়েদের এই অতিরিক্ত নাচানাচি ভালো লাগে না, ওদেরকে ট্যুরে আসতে কখনো বলা হয়নি। মোনাকে হিমেল সাথে করে আনে, আর সিয়া লিলির আশাটা একান্ত নিজেদের ডিসিশনে, আমরা ছেলেরা ওদের কখনো জোর করিনি। ইমা চুপচাপ দাঁড়িয়ে থাকে। রুদ্র পুনরায় বলে, আমি জানি আমার কথাগুলো একটু কড়া মনে হচ্ছে, কিন্তু আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে খারাপ কথা উঠুক, কিংবা কেউ বাজে নজর দিক। হয়তো দেখেছো আমাদের সামনের গেস্ট হাউসেও মানুষ ছিল, তারা হয়তো বিষয়টা ভালোভাবে নাও নিতে পারে। আমাদের গ্রুপটার দিকে সবাই তাকিয়েছিল। ইমা রুদ্রের কথার মানে কিছুটা বুঝতে পারে, তাই সে বলে, ভুল হয়ে গেছে আমাদের, আর হবে না এমন। ওকে, তোমাকে মাফ চাইতে হবে না, এমন কিছু পুনরায় ঘটার কোনো সুযোগই হবে না। আর তুমি এখন মেহেরের ভাবি, নিজে যতটুকু পারবে ওকে বুঝাবে, আর ঠিক ভুলের জন্য আম্মু তো আছেই। আমরা সমাজে চলি, তাই চাইলেও সবার থেকে আড়ালে থাকা সম্ভব না, তবে যথাসম্ভব সংযত থাকা সম্ভব। আমার কথা বুঝছো কিছু? ইমা উপর নিচ মাথা নাড়ায়।
রুদ্র সন্তুষ্ট হয়ে ইমাকে সাথে নিয়ে বাইরে যায়। ইমা মেয়েদের রুমে যেতেই সবাই তার দিকেই তাকায়। মেহের মোনা এগিয়ে এসে বলে, তুমি ঠিক আছো ইমা? আমাদের অনেক টেনশন হচ্ছিল, হিমেল সব বলেছিল আমাদের, তবে তোমাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছিল না। ইমা মাথা নাড়িয়ে বলে সে ঠিক আছে। তারপর লিলির দিকে তাকিয়ে দেখে লিলি তার দিকে তাকিয়ে আছে। এবার লিলি তার দিকে এগিয়ে এসে বলে, আহনাফের সাথে তুমি ছিলে সারা রাত, তোমাদের বিয়ে হয়েছে? আমি সেদিন জিজ্ঞাসা করলে বলনি কেন? মোনা তাকে থামানোর চেষ্টা করে, লিলি চুপ কর, এসব নিয়ে পরে কথা বলা যাবে। পরে কেন? এখন নয় কেন? কেন সে বলল না কিছুই, ও শোনেনি? আমি আহনাফকে ভালোবাসি, কেন আমাদের মাঝে সে বাধা হয়ে দাঁড়ালো? আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল ওকে নিয়ে। আহনাফ আমায় খুবই খারাপভাবে ঠকালো, আমার ভালোবাসার কোনো গুরুত্বই দিল না, অথচ নিজের বউকে কাজিন পরিচয় দিয়ে সামনে আনলো। আমার ভালোবাসাকে এতই ফেলনা মনে হলো তার কাছে? ভালো না বাসুক, অন্তত সব জানাতে পারত, তা না করে সব কিছু লুকিয়ে আমার মনটাকে পুরো ছারখার করে দিল। তোরা জানিস আমি আজ আহনাফকে প্রপোজ করতে চেয়েছিলাম, ভাগ্যিস আগেই সব জেনে গেলাম, নয়তো আজ সবার সামনে আমায় চরম অপমানিত হতে হতো। আল্লাহ আমায় বাঁচিয়ে নিয়েছে, তোমাদের মতো প্রতারকদের হাত থেকে আমায় বাঁচিয়ে নিয়েছে। ইমার বলার মতো কিছুই থাকে না, সে চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে থাকে, কারণ বড় দোষী সে। রুদ্র হয়তো জানায়নি তাদের, কিন্তু সে তো মিথ্যেটা বলেছিল। সিয়া ওদের থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল। মোনার থেকে লিলির সবচেয়ে কাছের বান্ধবী সে জানে লিলি সত্যি রুদ্রকে কতটা ভালোবাসে। তবে এটাও জানে রুদ্র লিলিকে কখনো সেভাবে ভালোবাসেনি। ভালোবাসলে অন্তত একটু হলেও লিলির মনের অবস্থাটা বুঝতে পারেনি বলে উল্টো সকালে এসে স্বাভাবিকভাবেই সব জানায়। স্বপ্ন সেই রাতে এখান থেকে চলে গিয়েছিল, হয়তো রুদ্র ভাবছে স্বপ্নের সাথে লিলিও এসবে হাত ছিল, অথচ লিলি এসবের কিছুই জানতো না, উল্টো সারাক্ষণ এক্সাইটেড ছিল এই ভেবে যে সে আজ রুদ্রকে প্রপোজ করবে, ভালোবাসার কথা জানাবে, আর তার আগেই তার ভালোবাসাটাই মিথ্যে প্রমাণিত হলো। একতরফা ভালোবাসাগুলো সত্যি অনেক কষ্টের হয়। বিপরীতে থাকা মানুষটাকে কোনো দোষ দেয়া যায় না, বরং ভালোবেসে নিজেকে দোষী হতে হয়। কোনো অভিযোগের সুযোগ থাকে না। অভ্যাস পরিবর্তন করা যে অনেক কঠিন একটা কাজ। আর একতরফা ভালোবাসা এমনই একটা অভ্যাসের মতো, যেটা চাইলেও সহজে ছেড়ে দেয়া যায় না, বরং ভালোবাসা না পাওয়ার কষ্ট আজীবন একাকী বয়ে যেতে হয়। শুনলাম তোমার নাকি আজকে জন্মদিন, তোমার হাজব্যান্ড সবাইকে ট্রিট দিয়ে বলল। ওয়াও, হাউ লাকি ইউ আর। লিলির এমন ঠেস দিয়ে কথা বলা শোনার পরও ইমা চুপ থাকে। এতে যেন লিলির আরও রাগ উঠে যায়। লজ্জা করে না তোমার? এখন চুপচাপ থেকে কি নিজের অসহায়ত্ব ভাব দেখানোর চেষ্টা করছো? আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছো তুমি, আমার চোখের সামনে আহনাফের সাথে চিপকে ঘুরছো। ভাবতে পারছো কতটা কষ্ট হচ্ছে আমার? এখানে আমাদের কোনো দোষ ছিল না আপু, বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে। আপনার কথা আগে জানলে আমি কখনোই রাজি হতাম না। হ্যাঁ, সিম্প্যাথি দেখানোর চেষ্টা করছো। শুনলাম গ্রামে নাকি চাচার বাড়ি থাকতে, বড়লোক ছেলে দেখে লোভ সামলাতে পারলে না, সোজা গলায় ঝুলে গেলে। ইমা এবার মাথা তুলে তাকায়, দয়া করে যেটা জানেন না সেটা নিয়ে কিছু বলবেন না আপু। আমি আপনার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু এখানে আমরা পরিস্থিতির শিকার ছিলাম। এমনকি আপনার আহনাফও, এই বিয়ের ওপর আমাদের কারো হাত ছিল না, তাই না জেনে উল্টাপাল্টা দোষ দিবেন না প্লিজ। বয়স কম হলেও তুমি বড্ড চালাক জানো। ভাবছো এসব বলে আমায় থামিয়ে দিতে পারবে? আচ্ছা মানলাম, তোমরা দুজনেই পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করেছিলে, আমাদেরকে মিথ্যে বলেছিলে। আমি আমার ভুল স্বীকার করছি, এটা একান্তই আমার ভুল ছিল, উনি এসবের কিছুই জানতেন না। আরে বাহ, দুজন মিলে আমায় বেশ ভালোই ঘোল খাওয়ালে। আহনাফ আমাকে যে ঠকালো সেটা আমি জীবনে ভুলব না। এবার মোনা লিলিকে থামিয়ে বলে, কে ঠকিয়েছে তোকে? রুদ্র। ও তোকে কখনো ভালোবাসে বলেছে? উল্টো সেদিনও তোকে বলেছে সে কখনো ভালোবাসবে না, তাহলে তুই ঠকানো কাকে বলছিস? লিলির আর সহ্য হচ্ছিল না, অবশেষে না পেরে সে ফ্লোরে বসে অঝরে কান্না শুরু করে। তার এত বছরের ভালোবাসা সব মিথ্যা প্রমাণিত হলো। সে তো সত্যিকার অর্থেই ভালোবেসেছিল, তবে পেল না কেন? ইমা লিলির নিকট এসে তাকে ধরতে গেলে লিলি উল্টো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
এতে ইমা আচমকা ধাক্কায় পেছনে পড়ে যায়। মেহের এসে ইমার কাছে বসে, তারও খুব খারাপ লাগছে এখন। অপরদিকে সিয়া মোনা গিয়ে লিলিকে সামলানোর চেষ্টা করে, তবে লিলি হঠাৎই উঠে দাঁড়িয়ে সোজা বাইরে চলে যায়। পিছু পিছু সিয়া মোনাও তাকে আটকাতে বেরিয়ে যায়। আর ইমা চুপচাপ ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে বসে থাকে। তার মনে হচ্ছিল সব দোষ তার। সে যদি সেদিন সবার সামনে বলে দিত তাদের বিয়ের কথা, তাহলে হয়তো লিলির ভাবনা প্রপোজাল পর্যন্ত আসতো না। এখানে ঘুরতে এসে আরও কষ্ট উপহার পেল মেয়েটা। অন্যদিকে লিলি সোজা বেরিয়ে রুদ্রদের রুমে চলে যায়। রুদ্র তখন বসে কিছু নিয়ে আলোচনা করছিল। লিলি গিয়ে সরাসরি রুদ্রের সামনে দাঁড়ায়। লিলির কান্নারত এমন অবস্থা দেখে সবাই একটু চমকায়। আমাকে এভাবে না ঠকালেও পারতে আহনাব। লিলি, কি বলছো তুমি এসব? কেন বুঝতে পারছো না? তুমি জানতে না আমি তোমায় ভালোবাসি? আমি তো সেই ভার্সিটি শুরু থেকে তোমায় ভালোবাসতাম, সবসময় সেটা বলে এসেছি, তবুও তুমি বুঝলে না। কত বাহানা করে তোমাদের সাথে বন্ধুত্ব করেছি শুধু তোমার কাছাকাছি থাকার জন্য। জোর করে তোমাদের ফ্রেন্ড গ্রুপে ঢুকেছি শুধু তোমার জন্য, আর তুমি আমায় এভাবে ধোঁকা দিলে। এবার রুদ্র উঠে দাঁড়ায়, সরাসরি লিলির দিকে তাকিয়ে বলে, আমি তোমায় ধোঁকা দিয়েছি? আমি কি কখনো তোমায় ভালোবেসেছি কিংবা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছি? দেইনি। উল্টো তোমায় বলেছি আমাদের ফ্রেন্ডশিপকে রেসপেক্ট দিতে, আর তুমি এসে এভাবে কথা বলছো যেন তোমায় ভালোবেসে আমি ঠকিয়েছি। কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছি আহনাব, আমি তো বাসিনি, আর কখনো বাসবো না। আমার বিয়ে হয়ে গেছে, মেরিট, আর এই বিয়েটাকে আমি সম্মান করি। হ্যাঁ, তোমাদের আগেই জানাইনি, এটা আমার ভুল। তার মানে এই না যে আমি বিয়েটার কথা কখনো জানাতাম না, অবশ্যই জানাতাম, শুধু একটু সময় দরকার ছিল আমার। লিলির চোখ দিয়ে তখন অনবরত পানি পড়ছিল। সে এবার করুণ সুরে বলে, আচ্ছা আহনাব, তোমার কি একবার মনে হয়নি আমাকে ভালোবাসা যায়? আমি কি ভালোবাসার যোগ্য না? কেন ভালোবাসলে না আমায়? দেখো লিলি, আমি কখনো এসব ভালোবাসায় জড়াতে চাইনি। এই প্রেম ভালোবাসার টাইপ জিনিসগুলো আমার তেমন পছন্দ না। জানতাম এভাবে ছেলেমেয়ে একসাথে ফ্রেন্ডশিপ হলে কারো না কারো মনে এসব অনুভূতির জন্ম নিবে, তাই কখনো মেয়েদের সাথে এমন ফ্রেন্ডশিপ করতে চাইনি আমি। তবে অজান্তেই তোমাদের সাথে একটা সুন্দর বন্ডিং হয়ে গিয়েছিল আমাদের, তাই সেই ফ্রেন্ডশিপটাকে আমি রেসপেক্ট করেছি সর্বদা। কখনো কি এসব ট্যুরে আসতে বলতাম আমরা? না, বরং তোমরা নিজেরাই রাজি হয়েছিলে। মোনা হিমেলের কাজিন, অ্যান্ড আরও একটা কারণ আছে তাদের। আর তুমি সিয়া অল টাইম একসাথেই থাকতে। তোমাদের সাথে তেমন ক্লোজলি বিহেভিয়ার আমরা কেউ করিনি, যাতে আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে কেউ অন্য কিছু বলুক। এখন যদি নিজেরা মনে এসব কারণ তৈরি করে বসে থাকো, তাহলে তো আমাদের কিছুই করার নেই। এত সহজে এসব বলে দিলে আহনাব? সব সত্যি কথাই বলেছি আমি লিলি, এসবের একটাও মিথ্যে নয়। লিলি স্তব্ধ হয়ে সব শুনতে থাকে। আসলেই তো রুদ্র সর্বদা ফ্রেন্ডশিপকে গুরুত্ব দিয়েছে। কখনো তার ব্যবহারে ভালোবাসার মতো কোনো চিহ্ন ফুটে ওঠেনি, বরং লিলি সেই শুরু থেকে রুদ্রকে ভালোবেসে এসেছে। রুদ্র নিশ্চয়ই এখন তাদের বিয়েটা নিয়ে হ্যাপি। মাঝখান থেকে লিলি কাটা হয়ে দাঁড়ালো। লিলি আর রুদ্রের মুখোমুখি হতে পারে না। টলমল পায়ে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়। বাহিরে এতক্ষণ সিয়া আর মোনা তারই অপেক্ষা করছিল। তাদের বলার মতো কিছুই থাকে না, কারণ তারা এই পরিণতি সম্পর্কে আগে থেকেই ধারণা করে রেখেছিল। অনেকবার লিলিকে সতর্ক করেছে, অথচ লিলি সেসবে পাত্তা না দিয়ে নিজের মতো ভালোবেসে গিয়েছে। আর এটাই তার সেই ভালোবাসার পরিণতি। লিলি রুমে গিয়ে দেখে ইমা ফ্লোরে বসে আছে। মেহের সাথেই ছিল। লিলি কিছু না বলে নিজের ব্যাকপ্যাক করতে থাকে। এখানে রুদ্রের সামনে আর সে থাকতে পারবে না। কষ্টের পাশাপাশি অনেক লজ্জা বোধ হচ্ছে তার। কখনো সে ভাবতেও পারেনি এমন একটা দিন তার জন্য আসতে পারে। বাবা মায়ের একমাত্র মেয়ে হিসেবে তার জীবনে সুখের কোনো কমতি ছিল না, অথচ এবার সে রুদ্রের জন্য যতটা কষ্ট পেয়েছে তারও কোনো সীমারেখা নেই। জীবনে সে এই একজনকেই ভালোবেসেছিল, আর এইবারই খুব খারাপভাবে ঠকে গেল। লিলি আগেই চলে আসতে চেয়েছিল, কিন্তু বাকিরা অনেক কষ্টে তাকে থামায়। সারাদিন কারো মন মানসিকতা ভালো ছিল না। লিলি আর রুদ্রের সামনে আসেনি। দূর থেকে যতক্ষণ দেখেছে অনেক কষ্ট পেয়েছে। তার বিশ্বাসই হতে চাচ্ছিল না যে রুদ্র আর তার নেই।
সে অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আছে। সারাদিন ইমা আর লিলির মাঝে কোনো কথা হয়নি। লিলি এক প্রকার লজ্জায় ইমার সাথে কোনো কথা বলেনি, আর ইমাও কোনো কারণবশত কিছু বলেনি। সন্ধ্যার দিকে তাদের গাড়ি চলে আসে। এখানে আসার সময়ের মতোই সবাই সিটে বসে পড়ে। ইমা একদম চুপচাপ ছিল, যতটা উৎসাহ নিয়ে সে ঘুরতে এসেছিল সবই যেন কোথায় হারিয়ে গিয়েছে। মেহেরেরও সেম অবস্থা। সে বেচারির মনটা বেশি খারাপ। বড়দের এসব ঝামেলায় তার ঘোরাঘুরির স্বপ্ন পূরণ হলো না। এবার সে গাড়িতে উঠে সাজিদের সামনে থেকেই এক খাবলা দিয়ে নেক পিলোটা নিয়ে নেয়, তারপর নিজে আরাম করে সেটা নিয়ে বসে। সাজিদ হতভম্ব হয়ে বসেছিল। এজন্যই হয়তো মেয়েদের প্রশ্রয় দিতে হয় না, প্রশ্রয় পেলে এরা মাথায় উঠে বসে পড়ে। ইমা জানালায় মাথা ঠেকিয়ে বসেছিল। রুদ্র নিঃশব্দে তাকে নিজের নিকট আনতে চাইলে ইমা এক প্রকার জেদ খাটিয়ে বসে থাকে। যেহেতু সারাদিনই ইমার সাথে রুদ্রর কোনো কথা হয়নি, তাই সে ইমার এমন ব্যবহারের কোনো কারণ খুঁজে পায় না। ইমাকে নিজের মতো ছেড়ে দিয়ে নিজেও চুপচাপ বসে থাকে, কারণ সবার সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না সে। তবে বেশ কিছুক্ষণ পর ইমা ওভাবেই ঘুমিয়ে গেলে রুদ্র আলগোছে ইমাকে নিজের কাছে নিয়ে আসে। পূর্বের মতো নিজের বুকে ইমার মাথা ঠেকে আলতো করে জড়িয়ে ধরে বসে, আর ইমা সেসব টের না পেয়ে আরামে ঘুমিয়ে থাকে। ভোরের দিকে তারা শহরে পৌঁছায়। যেহেতু রুদ্রদের বাড়িটা কাছে, তাই তারাই আগে নেমে যাবে। বাকিরা তখনও ঘুমাইছিল, লিলিও ঘুমাচ্ছিল। রুদ্র ইমাকে ডেকে জাগায়। বাড়ির সামনে এসে গেছে বলে ইমা নিঃশব্দে গাড়ি থেকে নামে। সাজিদও জেগেছিল। রুদ্র, লিলি সহ বাকিদের ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছে দিতে বলে। সাজিদ জানায় সে পৌঁছে দিবে। মেহের তখনও গভীর ঘুমে ছিল, তাই রুদ্র তাকে না জাগিয়ে আলগোছে বোনকে পাঁচা কোলে তুলে নেয়। মেহেরও ভাইয়ের বুকে আরামে ঘুমাতে থাকে। তারপর ইমাকে পাশে নিয়ে বাড়ির দিকে অগ্রসর হয়। পেছনে সাজিদ তাদের লাগেজটা পৌঁছে দেয়। গাড়ি থামতেই লিলি জেগে গিয়েছিল। সে গাড়ির জানালা দিয়ে অপলক দৃষ্টিতে রুদ্র ইমাকে পাশাপাশি যেতে দেখে। আজ যদি সব ঠিকঠাক থাকতো তাহলে ইমার জায়গায় সেও থাকতে পারত। তবে উপরওয়ালা হয়তো সেটা চাননি, তাই রুদ্রর পাশের জায়গাটা ইমার দখলে চলে গিয়েছে। তবে যখন রুদ্র সাজিদকে বলছিল তাকে সব বাকিদের ঠিকঠাক পৌঁছে দিতে, লিলির খুব হাসি পেয়েছিল তখন। কারণ এর আগেও রুদ্র কখনো তার ব্যাপারে এভাবে বললে সে অন্য কারণ মনে করত, অথচ এখন বুঝতে পারছে রুদ্রর কাছে সে সবই বন্ধুত্বের মানে ছিল। আর রুদ্রর এই বন্ধুত্বের ভাষাকেই লিলি ভালোবাসা মনে করেছিল। রুদ্র কলিং বেল দিতেই রুমানা দরজা খুলে দেয়। রুদ্র সোজা গিয়ে বোনকে ভালোভাবে বিছানায় শুয়ে দেয়। তারপর পুনরায় বেরিয়ে এসে নিজেদের লাগেজ সহ রুমে আসে। ইমা ততক্ষণে একাই রুমে চলে এসেছিল। এসে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়েও পড়েছে। যেহেতু ভোর সকাল, তাই রুদ্র নিজেও বিছানায় শোয়। রাতে গাড়িতে তেমন ঘুম হয়নি তার, তবে সে শুতেই ইমা একটু নড়েচড়ে দূরত্ব রেখে শোয়। রুদ্র বুঝতে ইমা ঘুমায়নি, একটু রাগ হয় তার। সে নিজে ইমার কম্বলের ভেতর ঢুকে পড়ে। তারপর নিজের ঠান্ডা হাত ইমার কোমরে রেখে টেনে নিজের কাছে নিয়ে আসে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ইমার সারা শরীর ঠান্ডায় কেঁপে ওঠে। দ্রুত রুদ্রের হাত সরিয়ে নিতে গেলে রুদ্র একটা ধমক দেয়। বেশি সাহস হয়ে গেছে তোমার, দুটো ভালো কথা বলছি বলে সাহস দেখানো শুরু করে দিয়েছ। এমন অবাধ্যতা আমার পছন্দ না মার্শি। ইমা ভয়ে নড়াচড়া বন্ধ করে দেয়। মৃদু স্বরে বলে, ঠান্ডা লাগছে, ছাড়ো না আমায়। চুপচাপ ঘুমাও, একটু পর হাত গরম হয়ে যাবে, পরে আর ঠান্ডা লাগবে না, ভালোভাবে ঘুমিয়ে নাও, তারপর তোমার ক্লাস নিব আমি। ইমা চুপচাপ শুয়ে থাকে। না জানি রুদ্র আবার কখন ধমক দিয়ে বসে। তবে রুদ্রকে নিজের এতটা কাছে পেয়ে তার ভালো লাগছিল। আবার লিলির কথা মনে হলে খারাপও লাগছে, অনেক কষ্ট পেয়েছে নিশ্চয়ই। প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর রুদ্র জেগে ওঠে। ইমা তখনও ঘুমে বিভোর, তাই তাকে না ডেকে সে ফ্রেশ হয়ে দরজা চাপিয়ে রুমের বাইরে চলে যায়। ঘুম থেকে উঠে এখন বেশ ক্ষুধাও লেগেছে। ড্রয়িং রুমে গিয়ে নিজের ছোট খালা আর খালাতো বোনকে দেখে অবাক হয়। খালামণি, তোমরা কখন এসেছ? রুদ্রর খালা সেলিনা বেগম ভাগিনাকে দেখে খুশি হয়েছে। হ্যাঁ রে, গতকাল আসছি আমরা, তোরা নাকি কোথায় ঘুরতে গিয়েছিলি? আসলি কখনই তো ভোরে এসে আবার ঘুমিয়েছিলাম, তাই বুঝতে পারিনি। আয় খেতে আয়, ব্রেকফাস্ট করা হয়নি তো তোর? হ্যাঁ তোমরা চলো, ভালো আছো দৃষ্টি?
খালাতো বোন দৃষ্টি চুপচাপ বসে রুদ্রকে দেখছিল। মেয়েটা মনে মনে রুদ্রকে পছন্দ করে, তাই তো হাঁ করে দেখছিল। রুদ্র উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলে দৃষ্টির হুঁশ ফেরে তড়িঘড়ি করে বলে, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্রেকফাস্ট করেছ? না করলে আসো। দৃষ্টি একটু আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়েছে, তবে এখন রুদ্রের সাথে বসার লোভ সামলাতে না পেরে আবার যায়। সোজা গিয়ে রুদ্রের পাশে বসতেই তাকে দেখে সেলিনা বেগম বলেন, কিরে একটু আগে না খেয়ে গেলে আবার আসলি কেন? কেন, আরেকবার খেলে কি খাবার কম পড়বে খালামণি? সামিনা বেগম হেসে ফেলেন, বলেন, না রে মা, তোমার যতবার ইচ্ছা খাও, কোনো সমস্যা নেই। রুদ্র ব্রেকফাস্ট করার সময় ইমা ধীরে ধীরে এদিকে এগিয়ে আসে, তবে এখানে এসে সামনে অপরিচিত মানুষদের দেখে থমকে যায়। তাদেরও সেম অবস্থা, তারা কেউ এখনও ইমার কথা জানে না। ইমে, তুমি কে? বাড়ির ভেতর আসলে কিভাবে? ইমা থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে, পরনে তার 3 পিস পরা, মাথায় ওড়না দিয়ে ভদ্রমের মতো এসেছে, কিন্তু একে তো অপরিচিত মানুষ, তার উপরে এমন প্রশ্ন শুনে সে থমকে যায়। তবে সে কিছু বলার আগে রুদ্র বলে, হাঁ করে দাঁড়িয়ে আসো কেন, ব্রেকফাস্ট করতে আসো। রুদ্রের কথা ইমা ধীরে ধীরে এগিয়ে আসে, এসে রুদ্রর পাশের চেয়ারে বসতে নিলে সেলিনা বেগম বলে ওঠেন, আরে কি আজব মেয়ে, এসে রোদের পাশে বসে পড়েছ, তুমি কিছু বলছো না কেন আপা? ইমা চমকে উঠে দাঁড়িয়ে থাকে। খালার কথায় রুদ্র একটু অবাকই হয়। মা কি তবে খালামণিকে কিছু জানায়নি? রুদ্র মায়ের দিকে তাকাতে তিনি ইশারা জানে তিনি বলেননি, মূলত বলতে পারেননি, ভেবেছিলেন ইমা আসলেই না হয় সব বলবেন। তাই রুদ্রই বলে, আরে খালামণি দেখছো, আম্মু বলতে ভুলেই গেছে হয়তো। বলেই ইমাকে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে খালাকে বলে, আমার বিয়ে করা একমাত্র বউ মার্শিয়া সুলতানা ইমা, আর মার্শি পরিচিত হয়ে নাও, তোমার একমাত্র খালা শাশুড়ি, আমার ছোট খালামণি। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান। আর একটা কথা, একটা সাবস্ক্রাইব করতে কি লাগে? আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তাই আমি চাইবো যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, প্লিজ এটা সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো টাকা লাগবে না, কিন্তু আমি উৎসাহিত হব। আসসালামু আলাইকুম।